নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগত। আজকের অলৌকিক গল্প মানবেন্দ্র পাণ্ডের লেখা গল্প জীবন্ত কঙ্কাল এখন শুরু হচ্ছে। এটি প্রথম পর্ব। কলকাতায় এসে ওইসব ঘটনা আত্মীয় বন্ধু কাউকে বলিনি, কেননা বললে তারা বিশ্বাস করবে না, উল্টে ঠাট্টা মস্করা করবে। তারা বলবে, এই বিজ্ঞানের যুগে এইসব গাঁজাখড়ি ঘটনা ঘটে নাকি? উত্তর দিতে পারবো না, তবে কিনা আমিও বিজ্ঞানের যুগের মানুষ, আর আমি কলকাতার একটি থানার দায়িত্বশীল পুলিশ অফিসার। তাছাড়া সেই সব ঘটনার একজন সাক্ষীও আছে। সে আমারই মতো কলকাতার আর একজন পুলিশ অফিসার এবং আমার বন্ধু প্রণবেশ। সে তো আমার সঙ্গেই ছিল। কলকাতা ফিরে আমরা প্রথমে ঠিক করেছিলাম ঘটনাটা কাগজে বার করব। পুলিশ অফিসারদের অভিজ্ঞতা শুনে নিশ্চয়ই ছাপবে, কিন্তু পরে ভেবে দেখেছিলাম তাতে অনেকের অনেক অবান্তর প্রশ্নের উত্তর দিতে হবে, তাই মুখে কুলু পেঁটেই থাকায় স্থির করেছিলাম। শেষ পর্যন্ত প্রণবেশী ঘটনাটা ফাঁস করে দিল, এবং এমন একজনের কাছে যাকে আমি চিনি না, জানিও না। প্রণবেশ একদিন বিকেল বেলায় একজন বেশ ফিটফাট ভদ্রলোককে নিয়ে আমার বাসায় এসে হাজির হলো। বয়স বছর 50, ন্যাড়া মাথা, লাল টকটকে মুখ, চোখে সোনালি ফ্রেমের হালকা চশমা, পরনে গেরুয়া আলখাল্লা। নাম অম্বুজবরণ লাহিড়ী। থাকেন সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে রংপুতে। একজন রীতিমতো বাঙালি, কিন্তু বহুকাল ধরে রংপুর মতো পাহাড়ি জায়গায় থাকেন শুনে প্রথমে অবাক হয়েছিলাম। তারপর যখন শুনলাম তিনি ওইখানে থেকে প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করছেন, তখন রংপুর মতো জায়গায় থাকার একটা কারণ খুঁজে পেলাম। আমরা জানি আজকের এই বিজ্ঞানের যুগে থেকেও হিমালয়ের কাছে পিঠে বহু তিব্বতী লামা থাকেন, যারা তাদের বিশ্বাস আর ধর্মবুদ্ধি দিয়ে প্রেত চর্চা করেন এবং অশুভ আত্মাকে খুবই ভয় করেন। আর এই অশুভ আত্মার হাত থেকে বাঁচার জন্য নানা পুঁথিপত্র পড়েন, মন্ত্রতন্ত্র উচ্চারণ করেন। বুঝতে পারলাম অম্বুজবরণ লাহিড়ী সেই কারণেই রংপুর মতো জায়গায় থেকে লামাদের কাছে ওইসব বিষয়ে জ্ঞান আহরণ করেন। তাকে বসতে বলে স্ত্রীকে চা করতে বললাম। ইতিমধ্যে আমি গত জুলাই মাসে কাঠমান্ডুতে আর আমার দেশের বাড়িতে যা যা ঘটেছিল তা বলে গেলাম। দেখলাম তার অনেকটাই তিনি প্রণবেশের কাছে শুনেছেন। চা আর সুজি নিয়ে আমার স্ত্রী হাসি মুখে এসে দাঁড়ালেন। প্রণবেশ আলাপ করিয়ে দিল। অম্বুজবাবু হঠাৎ আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, দেশের বাড়িতে আপনাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনার কিরকম মনে হয়? স্ত্রী বললেন, সাংঘাতিক। বাড়িতে কাজের জন্যে নেপাল থেকে উনি একটা দুর্ভিক্ষ পীড়িতের মতো ছেলেকে নিয়ে এলেন, আর সেই ছেলে ভেলকি দেখালো। আমি অবশ্য কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম। সেই সময়ে খালি বাড়িতে নাকি নানা রকম ভয়ের কাণ্ড ঘটেছিল। ছেলেটার কি যেন নাম ছিল? অম্বুজবরণ জিজ্ঞেস করলেন। আমার স্ত্রী বললেন, রাজু সুব্বা। আচ্ছা, তার গায়ে কখনো হাত দিয়েছিলেন? গায়ে হাত দেওয়া মানে মারা বলছেন? না না, কখনো ছুঁয়েছিলেন? মা গো, যার ডিগডিগে চেহারা, ছুঁতে ঘেন্না করত, মনে হতো যেন একটা জ্যান্ত কঙ্কাল। আমার স্ত্রী জবাব দিলেন, জ্যান্ত কঙ্কাল? অম্বুজবাবু কথাটা নিজের মনে উচ্চারণ করলেন। ধন্যবাদ, আপনাকে আর কিছু জিজ্ঞেস করার নেই। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে অম্বুজবাবু বললেন, সুশান্তবাবু, ব্যাপারটার উপর আমার যথেষ্ট কৌতূহল আছে বলেই আপনাকে কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ, করুন না, তবে ওই অপ্রীতিকর প্রসঙ্গটা আর মনে আনতেও ইচ্ছে করে না। অম্বুজবাবু জামার পকেট থেকে মোষের শিঙের তৈরি নস্যির ডিবে বার করে এক টিপ নস্যি নিয়ে বললেন, কাঠমান্ডুতে বিষ্ণুমতির তীরে এক তান্ত্রিক একটি ছেলেকে বলি দিতে যাচ্ছিল। আপনি আর আপনার বন্ধু দুজনে মিলে ছেলেটিকে বাঁচান। বলি দিচ্ছিল ঘণ্টা কর্ণের সামনে। আপনারা কি জানতেন
নেপালিদের কাছে ঘণ্টাকর্ণ কি ভয়ঙ্কর দেবতা? হ্যাঁ, আমি শুনেছিলাম জুলাই আগস্ট মাসে নেপালের পাহাড়ে পাহাড়ে অশুভ শক্তিরা ঘুরে বেড়ায় দানবের মূর্তি ধরে। তাদের সামনে পড়লে মানুষ, জীবজন্তু কারো রক্ষে থাকে না। তাই সেই দানবের দেবতাদের ভয়ঙ্কর মূর্তি গড়ে তাদের পুজো দিয়ে সন্তুষ্ট করে সসম্মানে বিদেয় করা হয়। ঠিকই জানেন দেখছি। তাহলে সেই দেবতার কাছে ছেলেটাকে বাঁচানোর মানে দেবতার মুখ থেকে গ্রাস কেড়ে নেওয়া। বিরক্ত হয়ে বললাম, ওসব আমি জানি না। দেবতার মুখের গ্রাস কেড়ে নেওয়াই হোক আর যাই হোক, এই যুগে একটা ছেলেকে বলি দেবে তা আমরা দেখেও এড়িয়ে যাব, তা হতে পারে না। অবুজাবু মৃদু হেসে বললেন, আমায় ভুল বুঝবেন না। আমি বলছি না ছেলেটাকে বাঁচিয়ে আপনারা অন্যায় করেছেন। আমি বলতে চাইছি ছেলেটাকে বাঁচাতে গিয়ে আপনারা তান্ত্রিকের কোপ দৃষ্টিতে পড়েছিলেন, তাই কি না? হ্যাঁ, সে তো স্বাভাবিক, বলল প্রণবেশ। সেই ক্রোধটা আপনাদের উপর কিভাবে এলো? যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলে জং বাহাদুর নামে একটা বয় ছিল। সে বলেছিল অনেক নেপালি গরিব ছেলে ইন্ডিয়ায় চলে যায় সামান্য চাকরির লোভে। আমি তখন আমাদের বাড়ির কাজের জন্যে একটি ছেলে চেয়েছিলাম। জং বাহাদুর যে সত্যিই একটা ছেলে এনে দেবে ভাবতে পারিনি, কিন্তু তার কঙ্কালসার চেহারা দেখে মনে হয়েছিল সে কোনো কাজই করতে পারবে না। এ কথা শুনে ছেলেটা তখনই এমন সব কাজ করতে লাগলো যা দেখে আমরা তাজ্জব। হ্যাঁ, সেসব আমি শুনেছি, অম্বুজবাবু বললেন। তখনও কি জানতাম মশাই, ওটা একটা শয়তানের বাচ্চা, আর জং বাহাদুরই সেই তান্ত্রিকের কাছ থেকে ওটাকে নিয়ে এসেছিল আমাদের সর্বনাশ করার জন্যে। আচ্ছা, ছেলেটা কি কখনো হাসতো, জোরে না হোক মুচকে? অম্বুজবাবু প্রশ্ন করলেন। হাসি? আমার স্ত্রী বলে উঠলেন, ওই মুখে হাসি ফুটবে? মুখ তো নয়, এক টুকরো লম্বা পোড়া কাঠ। আচ্ছা, দৌড়ঝাঁপ করার পর ওকে কখনো হাঁপাতে দেখেছেন? অম্বুজবাবু আবার প্রশ্ন ছুড়ে দিলেন। না মশাই, ওকে যা মনে হয়েছে তা হচ্ছে ও যেন মান্ধাতার আমলের জং ধরা একটা যন্ত্র। আমি জানালাম, মান্ধাতার আমলের জং ধরা একটা যন্ত্র? অম্বুজবাবু নিজের মনেই কথাটা উচ্চারণ করলেন। আচ্ছা, এর আগে আপনি বলেছিলেন ছেলেটা যেন একটা জীবন্ত কঙ্কাল, তাই না? আমার স্ত্রী হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলেটা নানাভাবে ভয় দেখাতো না? ভয় দেখাতো কি? আমার স্ত্রী বলে উঠলেন, একদিন সন্ধ্যাবেলায় ও তো পেছন থেকে এসে ওর গলা টিপে ধরতে গিয়েছিল, তারপর। অম্বুজবাবু বাধা দিয়ে বললেন, হ্যাঁ, সেসব প্রণবেশবাবুর কাছ থেকে শুনেছি। আচ্ছা, কাঠমান্ডুতে ওই তান্ত্রিকের ওখানে একটা কঙ্কাল ঝুলানো ছিল, তাই না? আমি মাথা নাড়লাম। অম্বুজবাবু আবার জিজ্ঞেস করলেন, কিরকম বয়সের কঙ্কাল ছিল মনে আছে কি? আন্দাজ 14-15 বছর বয়সের। এরপর একটু চুপ করে থেকে অম্বুজবাবু আবারও বললেন, শেষের দিনের ব্যাপারটা একটু গুছিয়ে বলুন তো। আমি সব বললাম। আমার স্ত্রী আর প্রণবেশ আমার কথার ফাঁকগুলো ধরিয়ে দিচ্ছিল। প্রণবেশ বলল, একটা জিনিস বুঝতে পারছি না মিস্টার লাহিড়ী, ওই কঙ্কালটার সঙ্গে সুব্বার কি কোনো সম্পর্ক ছিল? অম্বুজ লাহিড়ী আর একটি নসি নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, একসময়ে আমাদের দেশের শক্তিমান কাপালি তান্ত্রিকরা একের মৃতদেহের মধ্যে অন্যের আত্মা চালনা করতে পারতেন একটা বিশেষ সময়ের জন্যে। আবার এমন তথ্য পেয়েছি কেউ কেউ কঙ্কালে একটা বিশেষ সময়ের জন্য মাংস ও চামড়া সৃষ্টি করে
তার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারতে। এই কৃত্রিম চামড়া মাংস কঙ্কালটাকে কোনো রকমে ঢেকে রাখতে পারত, কিন্তু শরীরের যে স্বাভাবিক রূপ লাবণ্য তা দান করতে পারত না। তবে এইরকম জীবন্ত কঙ্কালের শক্তিরও সীমা থাকে, একটা দূরত্ব পর্যন্ত যেতে পারে তারা, তারপর আর পারে না। এইসব বলে একটু থামলেন, তারপর হেসে বললেন, আজ উঠি, কাল দার্জিলিং চলে যাব, একটু কাজ আছে। আমরা ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। আমার স্ত্রী হেসে বললেন, যাক, ওই আপদটার হাত থেকে আমরা যে ঠিক সময় রেহাই পেয়েছি এই আমাদের ভাগ্য। যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত ধাওয়া করে আসতো তাহলে কি হতো বলুন তো। অম্বুজ লাহিড়ী দরজার বাইরে পা রেখেছিলেন। আমার স্ত্রীর এই শেষ কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। তিনি আমার স্ত্রীকে বোধহয় কিছু বলার জন্য মুখটা ফেরালেন, কিন্তু বললেন না। তবে মুখটা অস্বাভাবিক গম্ভীর দেখাল, মনে হলো যেন দুশ্চিন্তাগ্রস্ত। 2 দিন পরে সকালবেলায় প্রণবেশ এসেছে। আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছেই। আমার স্ত্রী 2 স্লাইস করে এক টোস্ট আর চা দিয়ে নিজেও বসেছে। নতুন পড়ছে পাশের ঘরে। প্রণবেশ অনেকক্ষণ ধরে অঙ্কুশ লাহিড়ীর গুণকীর্তন করে গেল। উনিও নাকি যথেষ্ট ক্ষমতা সম্পন্ন একজন সাধক। আমি অবশ্য এই প্রথম দেখে ততটা মুগ্ধ হতে পারিনি। একটু যেন অহংকারী বলে মনে হয়েছিল, আর খুব সাদাসিধেও নয়। বললাম, চলে যাবার সময় হঠাৎ ঘাড় ঘুরিয়ে কিছু একটা বলতে গিয়েও না বলে অমন গম্ভীর মুখ করে কেন গেলেন সেটাই বুঝতে পারছি না। তোমায় কিছু বলেছেন? প্রণবেশ মাথা নাড়ল, বলল, না, অবশ্য আমারও খটকা রয়েছে। মনে হলো বৌদি ওই যে বললেন সুব্বা যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত আমাদের ধাওয়া করত তাহলে কি হতো বলুন তো। যাক, খুব বেঁচে গেছি। এই কথার উত্তর দিতে গিয়েও উনি কেন চেপে গেলেন। এ কথা শুনে আমার স্ত্রীর মুখটা বিবর্ণ হয়ে গেল। ভয়ে ভয়ে বললেন, সুব্বা সত্যি এখানে এসে পড়বে না তো? আমি জোরে হেসে বললাম, অত সহজ নয়, এটা কলকাতা শহর। ট্রাম, বাস, ট্যাক্সি, রাস্তা কাঁপিয়ে ছুটছে, লোকের ভিড়। এটা কাঠমান্ডুর সেই নির্বান্ধব পাহাড়তলি নয়, নির্জন দেশের গ্রাম হরিদেবপুরও নয়। কেউ ওটাকে কোলে করে নিয়ে এসে হাওড়া বা শিয়ালদা স্টেশনে তুলে দিলেও শর্টলেক পর্যন্ত রাস্তা খুঁজে খুঁজে আসা সুব্বা কেন, ওর প্রভু সেই তান্ত্রিকটার পক্ষেও সম্ভব নয়। তার উপর তোমার স্বামী একজন পুলিশ অফিসার, মনে রেখো। হাতের কাছে 2টো টেলিফোন, হেডকোয়ার্টারে একটা ফোন করলেই। বল প্রণবেশ। প্রণবেশ আজকে কাগজটা পড়ছিল, একটু হাসল, তারপর হঠাৎ কাগজের উপর ঝুঁকে পড়ে অস্ফুট স্বরে বলে উঠল, আরে এ আবার কি? বললাম, কি রহস্যজনক খুন? লক্ষ্য করলাম প্রণবেশের 2 চোখ যেন বিস্ময়ে বড় হয়ে উঠেছে। খবরটা কি চাই বল না। প্রণবেশ তার উত্তর না দিয়ে শুধু একটা খবরের দিকে আঙুল দেখিয়ে কাগজটা আমার হাতে দিল। ছোট্ট খবরটা এইরকম, গতকাল গভীর রাত্রে চিতপুর রোড আর বিবেকানন্দ রোডের ক্রসিংয়ের মুখে প্রহরারত পুলিশ এক অদ্ভুত অসম ছেলেকে একা একা বিভ্রান্ত হয়ে ঘুরতে দেখে তার কাছে এগিয়ে যায়। তাকে বারবার ডাকলেও সে সাড়া দেয় না। কাছে যেতেই সে অস্বাভাবিক দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে যায়। পড়তে পড়তে আমার শরীর হীন হয়ে এলো, আর আমার স্ত্রীর ফ্যাকাশে মুখে শুধু আমাদের দিকে তাকিয়ে রইলেন। মিনিট 5 আমাদের মুখে কোনো কথা সরল না। প্রণবেশ আর আমি নিঃশব্দে সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পরে প্রণবেশ আমাকে বলল, কি মনে হয়?
বললাম, কনস্টেবলটা যদি বাড়িয়ে কিছু বলে না থাকে তাহলে নিঃসন্দেহে অদ্ভুত ঘটনা। অবশ্য আমার মনে হয় গুরুত্ব দেবার কিছু নেই যতক্ষণ না ওই অদ্ভুত দর্শন কথাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অদ্ভুত দর্শন বলতে পুলিশটি কি বলতে চাইছে? যদি ওটা নিছক কথার কথা হয় তাহলে নাথিং সিরিয়াস, মাথা ঘামাবার কিছু নেই। কেননা হয়তো বাইরে থেকে আসা কোনো নতুন ছেলে পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল। কিন্তু ওই যে বারে বারে ডাকলেও সাড়া দেয়নি, কাছে যেতেই অস্বাভাবিক দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে যায়। কথাগুলোর মানে কি? বললাম, ওর মানে সোজা, সম্ভবত গ্রামের ছেলে গভীর রাত পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল। হঠাৎ পুলিশের হাঁকড়ানি শুনে এক দৌড়ে কোনো অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়েছিল আর সাড়া দেয়নি। হয়তো ছেলেটা কালা, এছাড়া আর কি হতে পারে? আমার স্ত্রী ভয়ার্ত গলায় বললেন, হ্যাঁ গো, সুব্বা নয় তো? আমি জোরে হেসে বললাম, মাথা খারাপ নাকি? সুব্বা আসবে আমাদের গ্রাম থেকে এত দূরে কলকাতায় ট্রেনে চেপে? সেই সন্ন্যাসীটা ওকে নিয়ে ট্রেনে করে আসতে পারে তো? তা আসতে পারে, কিন্তু আশা করি শর্টলেকে এসে পৌঁছতে পারবে না। কেননা সন্ন্যাসী ঠাকুরকে আমি ঠিকানা দিয়ে নেমন্তন্ন করে আসিনি তো। আমার কথা শুনে গৃহিণী অনেকটা নিশ্চিন্ত হলেন। গৃহিণী নিশ্চিন্ত হলেও প্রণবেশকে দেখে মনে হলো ও যেন তখনও কিছু ভাবছে। বললাম, কি রে, কি এত ভাবছো? ও তার উত্তর না দিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল, তারপর ডায়াল করতে লাগলো। হ্যালো, জোড়াসাঁকো থানা, কমলেশবাবু নাকি? আমি প্রণবেশ কথা বলছি। হ্যাঁ, ভালো আছি। না না, খুন খারাপের ব্যাপার কিছু নয়, অন্য একটি ব্যাপার। আজকে কাগজে একটা খবর দেখলাম। ও প্রান্তের জবাব, হ্যাঁ, আমাদের জগদীশ ঘোষ এরকম কিছু একটা দেখেছিল। ও তো ভয়ে মরে যাচ্ছে, বলছে ভূত ছাড়া কিছু নয়। ওর কথা বিশ্বাস করে কাগজে খবর পাঠিয়ে দিলেন। কি খবর ভাই? এখানে আর সবাই ওর কথা শুনে খুব ভয় পেয়ে গেছে। ওদের ধারণা অলৌকিক কিছু, শেষে ওদেরই চাপে খবরটা বার করতে হলো। আপনার কি ধারণা? নিজের চোখে তো দেখিনি, তবে ও যেভাবে বর্ণনা দিচ্ছে তাতে কিছু যে একটা দেখেছে তাতে সন্দেহ নেই। এতদিন ও এত জায়গায় গভীর রাতে ডিউটি দিয়েছে, কখনো তো এরকম ভয় পায়নি। তাছাড়া তাছাড়া কি বলুন? তোমার মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে রেড রোডে এক পুলিশ অফিসার গভীর রাতে জিপ চালিয়ে যেতে যেতে রাস্তার মাঝখানে কিছু একটা দেখেছিলেন। সে খবর কাগজে ছাপা হয়েছিল। পুলিশের ব্যাপার বলেই ওটা আমি ফাইল করে রেখেছি। ইচ্ছে করলে একদিন দেখে যেও। তা না হয় দেখব। আপনি একবার জগদীশকে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন? তা পারি, কিন্তু তুমি হঠাৎ এ নিয়ে এত ভাবছো কেন? তুমিও কি ওরকম কিছু দেখেছ? না না, তা নয়, এ নিয়ে পরে কথা বলবো। প্রণবেশ ফোন ছেড়ে দিল। আমি প্রণবেশকে বললাম, একেবারে জোড়াসাঁকোয় ফোন করে বসলে? প্রণবেশ বলল, হ্যাঁ, যে দেখেছে সে ঠিক কী দেখেছে তা স্পষ্ট করে জানা দরকার। মনে হচ্ছে তুমি ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছ। আমি রসিকতা করলাম। এতক্ষণে প্রণবেশ একটু হাসল, তারপর বলল, দেখা যাক না শ্রীমান জগদীশ কি বলে। কি জানি বাবা, আমার কীরকম ভয় করছে বলে আমার স্ত্রী উঠে গেলেন।